সবাইকে নমস্কার এবং আদাব। রসায়ন বইয়ের 11 নম্বর অধ্যায় জীবাশ্ম এর আরেকটি এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নিয়ে আলোচনা করছি। খুবই বড় একটা ক্লাস ছিল। তো আজকে ক্লাসে খুবই ছোট হবে, কারণ এই টপিক থেকে আমাদের খুব কমই প্রশ্ন আসে। সবচেয়ে বেশি আসে হইতেছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো থেকে কম প্রশ্ন আসে। তো আজকে আমাদের টপিকটা হইতেছে অ্যালকোহল। ভাইয়া তো প্রথমেই জেনে নেই অ্যালকোহলের সংকেতটা কি ভাইয়া, আর বন্ড OH, বা আর ওই জায়গায় আমি বলতে পারি CnH2n+1 বন্ড OH, তাই না? এটা হইতেছে অ্যালকোহলের সংকেত। আর অ্যালকোহলের নামকরণে শেষে কি বসে? শেষে বসে হইতেছে নল, যেমন ধরো কি মিথানল, ইথানল, প্রোপানল, এগুলো বসে, তাই না? তোমাকে প্রশ্ন কি বলছে দেখো, ইথিলিন গ্লাইকল কোন ধরনের জৈব? এটা আমাদের খুবই পরিচিত। দেখো আমরা গত ক্লাসে আমরা যে অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার ডোবন পরীক্ষা, ব্রুমিন ডোবন পরীক্ষা পড়ছিলাম না? তো এই প্রশ্নটা বেয়ার ডোবন পরীক্ষা থেকে আসছে, ঠিক আছে? তো এটা কোনটা থেকে আসছে? বেয়ার ড্রবণ পরীক্ষা। যদি তোমরা জেনে থাকো তো এটা তোমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো বেয়ার ড্রবণ পরীক্ষায় এই যে মনে করো ইথিন CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটার সাথে কী হবে ভাইয়া? বেয়ার ড্রবণ পরীক্ষায় পানি থাকবে, সাথে জার্মান অক্সিজেন থাকবে। এগুলো বোঝার দরকার নাই, শুধুমাত্র যৌগটা চিনলে হইল। কিসের উপস্থিতি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। গত ক্লাস কিন্তু বলছিলাম। তো এখানে কী সৃষ্টি হবে দেখো, এই যে CH ডাবল বন্ড না, একটা বন্ড ভেঙে যাবে CH2, যেহেতু বন্ধন ভেঙে গেছে, এখানটা হাত খালি হবে, এখানটা হাত খালি হবে। এই হাতে কী বসবে? OH এসে বসবে, OH এসে বসবে, ঠিক আছে? এই যে যৌগের সৃষ্টি হলো এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হইতেছে ইথিলিন গ্লাইকল। বুঝা গেল? তাহলে দেখো ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? দেখো OH আছে, OH থাকলে কি হবে? এটা অ্যালকোহল হবে না? অ্যালডিহাইড কি হবে? অ্যালডিহাইড কখন হয়? যখন কি থাকে? যখন CHO থাকে। যখন আর বন্ড CHO, তখন হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকোহল মানে কখন? যখন আর বন্ড OH থাকে। অ্যালকিন মানে কি ভাইয়া? যখন দ্বিবন্ধন থাকে। আর অ্যালকাইন কখন? যখন 3 বন্ধন থাকে। তাহলে ইথিলিন গ্লাইকল এখানে কি আছে? OH মূলক আছে, OH মূলক আছে। তাহলে এগুলো কি হবে? অ্যালকোহল হবে। এগুলো হবে অ্যালকোহল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন যাই। এখন থেকে কি বলছে? ফরমালিনের শতকরা কত ভাগ পানি? ফরমালিনের শতকরা কত ভাগ পানি? দেখো ফরমালিনের 40% জলীয় দ্রবণকে বলা হয় কি? আচ্ছা, এই যে ফর্মালডিহাইড মানে কি? HCHO, এটার নাম কি? এটার নাম হইতেছে মিথানেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিথানেল, বা কি বলা হয়? ফর্মালডিহাইড। এই যে ফর্মালডিহাইডের কি বলছি? 40% জলীয় দ্রবণ। জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। তা কি বলছে আবার দেখো, এই যে H বন্ড CHO বা ফর্মালডিহাইড, এটার 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। তাহলে দেখো এই যে 40% জলীয় দ্রবণ মানে কি ভাইয়া? এখানে 40% হইতেছে HCHO, বাকি 60% হইতেছে পানি। বোঝা গেল? এই 40% জলীয় দ্রবণ দিয়ে এটা বোঝানো হইতেছে। তাইলে মিথানেল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। এখানে 40% হইতেছে মিথানেল, আর বাকি 60% হইতেছে কি? পানি। তাহলে শতকরা কত ভাগ পানি থাকে? 60% পানি থাকে, 60% পানি থাকে। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রশ্ন যাই। দেখো তো কি বলছে। দেখো কি বলছে, দেখো ফরমালিনের জারণে নিচের কোনটি উৎপন্ন হয়? ফরমালিন মানে কি ভাই? দেখো এখানে কি দেখছি, ফরমালিন মানে হইতেছে এই যে মিথানেল, তাই না? এটা কি? অ্যালডিহাইড। এই ফরমালিনটা কি? এটা হইতেছে একটা অ্যালডিহাইড। আচ্ছা দেখো এখানে দেখো, আচ্ছা এখানে একটা বক্স দেই, বক্স দিলে সুবিধা হবে।
সবুজ কালি দিলাম, 3টা বক্স দিই, এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে লিখলাম কি অ্যালকোহল বা আর বন্ড ওএইচ, মানে কি অ্যালকোহল দিলাম, এখানে দিলাম আর বন্ড সিএইচ, মানে কি ভাইয়া অ্যালডিহাইড, আর এখানে দিলাম হইতেছে আর বন্ড সি ডবল এইচ, মানে কি অ্যাসিড। আমি এখন কি চাইতেছি, আমি চাইতেছি এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাইতে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাতে চাইতেছি। তো এক্ষেত্রে আমাকে এটা প্রভাবক দিতে হবে, এটাকে জারণ ঘটাতে হবে। প্রথম কথা কি, প্রথম কথা হইতেছে জারণ ঘটাইতে হবে। কোন প্রভাবকের উপস্থিতিতে ভাইয়া, এটা হইতেছে K2Cr2O7 সাথে কে H2SO4। K2Cr2O7 এটাকে কি বলা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এগুলোর উপস্থিতিতে আমি যদি জারণ করি অ্যালকোহলকে, সে কিসে পরিণত হয়, অ্যালডিহাইডে পরিণত হয়। আবার এই যে অ্যালডিহাইডকে, এই যে অ্যালডিহাইডকে আমি যদি আবার এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি আবার জারিত করি অ্যালডিহাইডকে, সে কিসে পরিণত হয়, অ্যাসিডে পরিণত হয়। তো কি বললাম ভাইয়া, অ্যালকোহলকে আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি, সে অ্যালডিহাইডে পরিণত হবে। আবার এই অ্যালডিহাইডকে আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি, সে অ্যাসিডে পরিণত হবে। তাহলে এখানে দেখো ফরমালিন কি, এটা কি ফরমালিন মানে কি, ফরমালিন মানে হইতেছে এইচ বন্ড সিএইচও, মানে কি এটা অ্যালডিহাইড না। তো আমি যদি অ্যালডিহাইডকে যদি জারিত করি কিসের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি, সে কিসে পরিণত হবে, অ্যাসিডে পরিণত হবে। তাহলে দেখো অ্যাসিড কোথায় আছে, দেখো এখানে দেখো মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, যেহেতু মিথানেল সে কিসে পরিণত হবে, মিথানোয়িক অ্যাসিডে পরিণত হবে, সে পরিণত হবে হইতেছে মিথানোয়িক অ্যাসিডে। বুঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে কি বলছে দেখো, কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। এখন রেকটিফাইড স্পিরিট মানে কি ভাইয়া, রেকটিফাইড স্পিরিট মানে কি, রেকটিফাইড স্পিরিট এটা মানে কি, এটা মানে হইতেছে ইথানলের 96% জলীয় দ্রবণকে কি বলা হয়, রেকটিফাইড স্পিরিট বলা হয়। এখন ইথানল মানে কি, ইথানল মানে হইতেছে CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। 2 কার্বন অ্যালকোহলকে আমরা বলি ইথানল। এই ইথানলের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে, 96% জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। তাহলে ইথানলের 96% জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, তাহলে আমরা এটাও শিখে ফেলি। আরেকটা আছে ভিনেগার, আমরা ভিনেগারটাও শিখে ফেলি। তাহলে ভিনেগার মানে কি, ভিনেগার মানে কি, ভিনেগার মানে হইতেছে ইথানোয়িক অ্যাসিডের 40 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিড মানে কি ভাই, ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি হবে, 2 কার্বনের অ্যাসিড, তাহলে CH3COOH, এই ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 10 থেকে 40% জলীয় দ্রবণকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। তাহলে দেখো তো, ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড অ্যাসিড বলা হয়, আর ইথানোয়িক অ্যাসিডের 10 থেকে 40% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, একটু আগে কি শিখছিলাম, একটু আগে ফরমালিন শিখছি। ফরমালিন মানে কি, ফরমালিন মানে কি, ফরমালিন মানে হইতেছে মিথানেল, মিথানেল বা ফর্মালডিহাইড HCHO এর কত পার্সেন্ট ছিল, 40% জলীয় দ্রবণকে কি বলা হয়, ফরমালিন বলা হয়। তাহলে ফরমালিন মানে কি, মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। এখন দেখো আমার প্রশ্ন কি বলছে, কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। এই যে ইথানল হবে, ইথানল হবে, দেখো ইথানল কিন্তু না, ইথানল না, ইথানল হবে না। অ্যাসিডিক অ্যাসিড,
অ্যাসিডিক অ্যাসিড মানে কি ভাইয়া, এটার মানে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, সরি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে অ্যাসিডিক অ্যাসিডও বলা হয়। ইথানল, এই যে ইথানল, ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলা হয়, রেকটিফাইড স্পিরিট বলা হয়। তাহলে মূল উপাদান কোনটা হবে, ইথানল হবে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন যাই। কি বলছে দেখো, গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা? আচ্ছা, গ্লিসারিন মানে কি? গ্লিসারিনের সংকেত কীরকম হবে? গ্লিসারিনের সংকেত হইতেছে সি, 3টা কার্বন আগে দিয়ে দিবা, 3টা কার্বন, এখানে কি হবে 3টা OH মূলক দিয়ে দিবা। তাহলে হাত দেখো কয়টা খালি আছে এখানে, আর বাকিগুলোতে হাইড্রোজেন বসাই দিবা। এটা কি, এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে? তো গ্লিসারিনের কার্যকরী মূলক কি দেখো, এই যে OH, এটা কি কার্যকরী মূলক? তাহলে কার্যকরী মূলক কোনটা হবে, OH-টা হবে। এই গ্লিসারিন কি এক ধরনের অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন যাই। আচ্ছা, এখানে আমাদের অ্যালডিহাইড, ঠিক আছে? এখান থেকে বেশি প্রশ্ন নাই তোমাদের, তারপরে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, দেখো প্রশ্ন, অ্যালডিহাইড ও কিটোন। আচ্ছা ভাইয়া বলো তো, অ্যালডিহাইডের সংকেত কীরকম হবে? আর বন্ড CHO, এটা অ্যালডিহাইডের সংকেত না? এই আর জায়গায় আমি কী বসাইতে পারি, CnH2n+1 বন্ড CHO বসাইতে পারি। তো এটা কি, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। আর কিটোন বললে কোনটা হবে, আর বন্ড CO বন্ড আর, এটা হইতেছে কি, এটা হইতেছে কিটোনের সংকেত, ঠিক আছে? আর মানে কি, আর মানে হচ্ছে CnH2n+1, আর মানে হইতেছে এটা। তো কিটোনের সংকেত হইতেছে এটা। এখন দেখো তোমাদের শুধু নামটা একটু মনে রাখতে হবে। এটা কীভাবে হয় মনে রাখার কোনো দরকার নেই, এখান থেকে প্রশ্ন আসবে না, শুধু নামটা একটু জেনে রাখো। অ্যালডিহাইড ও কিটোন এই দুইটার মধ্যে পার্থক্য করা হয় কোন পরীক্ষা দ্বারা? এই যে টলেন বিকারক দ্বারা, টলেন বিকারক দ্বারা, ঠিক আছে? এই শুধু নামটা একটু মনে রাখো। আচ্ছা, এখন বলো তো, এই যে ডিকার্বক্সিলেশন এটা কি? এটা কিন্তু এখান থেকে কি সৃষ্টি হয়, অ্যালকেন সৃষ্টি হয়, এক কার্বন কম, তাই না? তো এটা কি, এটাকে বলা হয় কার্বন হ্রাসকরণ বিক্রিয়া। হ্রাসকরণ বিক্রিয়া কোন বিক্রিয়া ভাই, কোন ক্ষেত্রে হয়ে থাকে? এটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। উডস বিক্রিয়া, এটাকে কি বলা হয়, কার্বন বৃদ্ধিকরণ বিক্রিয়া, কার্বন বৃদ্ধিকরণ বিক্রিয়া। আমরা দেখুন সবগুলো দেখছি, তাই না? এখানে কি হয়, ডাবল হয়ে যায়। এটা কখন হয়, অ্যালকেনের ক্ষেত্রে হয়ে থাকে, অ্যালকেনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। বেয়ার দ্রবণ প্রক্রিয়া, বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ এটা কিসে ভাইয়া, এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কি, এটা হচ্ছে, এটা কি অসম্পৃক্ততার পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। অসম্পৃক্ততার পরীক্ষা, এটা কার ক্ষেত্রে হয়ে থাকে? এটা হইতেছে অ্যালকিন বা অ্যালকাইন, দুইটার ক্ষেত্রে এটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন যাই। আচ্ছা, এখানে আমাদের শেষ টপিক পলিমার, ঠিক আছে? এখানে একটু এগুলো মনে রাখার জিনিস, একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? তো দেখো যে পলিমার আমরা একটু জেনে নেই, আমাদের এখানে কী কী দেওয়া আছে। দেখো এই যে পলিমার, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সংযোজন বা যৌথ পলিমার, আর এটা হচ্ছে ঘনীভবন পলিমার। এখন সংযোজন বা যৌথ পলিমারে কী কী আছে, সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আছে, পলিপ্রোপিন আছে, পলিভিনাইল ক্লোরাইড আছে, যেটাকে আমরা ওই যে PVC বলি। কি বলি, PVC, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, PVC। এরপর দেখো ঘনীভবন পলিমারের মধ্যে কী কী আছে, নাইলন 6,6 উৎপাদন, এগুলো হয়ে থাকে। নামগুলো একটু মনে রাখবা, কোনটার ক্ষেত্রে কোনটা হয় এগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো এই যে চারটা, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখো পলিথিন, পলিথিনের মনোমার কি ভাইয়া, এই যেটা ইথিন, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন। কোথায় ব্যবহার করা হয়, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শীট তৈরিতে ব্যবহার করা হয়। পলিপ্রোপিন, এই যে প্রোপিন, তাই না? এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপিন, 3 কার্বনের অ্যালকিন, প্রোপিন। কোথায় ব্যবহার করা হয়, প্লাস্টিক রশি, প্লাস্টিক বোতলে ব্যবহার করা হয়। পলিভিনাইল ক্লোরাইড, যেটা PVC আমরা বলি, ঠিক আছে? এটা কোথায় ব্যবহার করা হয় ভাইয়া, পানির পাইপ, বিদ্যুৎ, অপরিবাহী পদার্থে ব্যবহার করা হয়। নাইলন 6,6 কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশ, এগুলোতে ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা জিনিস সংকেত, নাম, ব্যবহার সবগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? কালকে প্রশ্ন আসে। তাহলে দেখো কি বলছে,
ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? এই যে নাইলন 66 ঠিক আছে। আর বাকিগুলা কি? এই যে পিভিসি, পলিভিনাল ক্লোরাইড, পলিপ্রোপিন, এগুলো কিন্তু সংযোজন বা সংযুক্ত বিক্রিয়ায় তৈরি হয়েছিল। এরপর দেখো পলিপ্রোপিন উৎপাদনে প্রভাবক কোনটা? পলিপ্রোপিন উৎপাদনের প্রভাবক কোনটা এটা মনে রাখবা। এই যে এটা হচ্ছে প্রভাবক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, পলিথিনের সংকেত কি? পলিথিনের সংকেত কি? দেখো পলিথিনের যদি মনোমার বলে, পলিথিনের মনোমার কোনটা হবে? ইথিন হবে। যদি বলতো পলিথিনের মনোমার কোনটা, মনোমার বলে কোনটা হবে? ইথিন। CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি পলিথিনের মনোমার। এই যেটা এটা হইতেছে কি পলিথিনের মনোমার। এখানে কি বলছে? পলিথিনের সংকেত। পলিথিনের সংকেত কোনটা ভাইয়া? এই যে ঘ নম্বরটা, এটা হচ্ছে পলিথিনের সংকেত। আর এই যে ক নম্বর যে অপশন, এটা হচ্ছে পলিথিনের মনোমার। মনোমার বললে হবে এটা, আর পলিথিনের সংকেত হইতেছে এটা। পরের প্রশ্নে যাই। দেখো দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত পলিমারের নাম কি? দেখো দাঁতের ব্রাশ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? নাইলন না? এই যে দেখো দাঁতের ব্রাশ তৈরিতে কোনটা? নাইলন, এটা ব্যবহার করা হয়। তাহলে দাঁতের ব্রাশ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? নাইলন ব্যবহার করা হয়। ভাই বলো তো যে পলিথিন কোথায় ইউজ করা হয়? পলিথিন কোথায় ব্যবহার করা হয়? পলিথিন হইতেছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট। প্লাস্টিক ব্যাগ আর কি প্লাস্টিক শিটে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো পলিভিনাল ক্লোরাইড যেটা পিভিসি, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা করা হয়েছে পানির পাইপ, এগুলোতে ব্যবহার করা হয়, এগুলোতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন যাই। পলিথিনের মনোমার কোনটা? পলিথিনের মনোমার হইতেছে ইথিন। পলিথিনের মনোমার কোনটা? এটা হইতেছে ইথিন, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া এই মাধ্যমে আমাদের 11 নম্বর অধ্যায় জীবাশ্মের MCQ ক্লাস এতটুকুই। চেষ্টা করছি সবগুলো টপিক যেন তোমাদের কাভার হয়। ওই যে বিশেষ করে তোমাদের যে অ্যালকেন, অ্যালকিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা একটু কঠিন লাগলেও একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমরা সবগুলাই পারবা। এটা যদি ভালো করে একটু বুঝে যাও, যাই প্রশ্ন আসুক তোমরা সবগুলাই পারবা। তো ক্লাসটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবা। দেখা হবে তোমার সাথে নতুন একটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।